জবেদ আলী তৃপ্ত গলায় বললেন, চা খাবি নাকি রে? খেলে বল, আমি বানিয়ে দেব। সমস্যা নেই। হেভি খাবার পর চা হজমের সহায়ক এবং বলবর্ধক। না, চা খাবো না। তোর কাছে সিগারেট আছে? থাকলে একটা দে। চা খাওয়া হয়েছে, একটা সিগারেট খেলে ভালো লাগবে। কে যেন বলেছিল ভরা পেট খাওয়া একটা সিগারেট হজমের সহায়ক, তবে আমার মনে হয় না। বাবা, তোমাদের একটা খবর দিতে ভুলে গেছি। জবেদ আলী বিস্মিত হয়ে বললেন, কি খবর? বিয়ে করব বলে ঠিক করেছি। জবেদ আলী কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থেকে হাড়গড় করে বললেন, এটা ঠিক করা করে কি আছে? বিয়ে তো করতেই হবে। আমাদের ইসলাম ধর্মে সন্ন্যাসীর কোনো স্থান নেই। যত ইচ্ছা আলাবিল্লা করতে পারো, তবে সংসারে থেকে। ফরহাদ মাথা নিচু করে বলল, এমন কিছু বিয়ে না বাবা, কাগজে কলমে বিয়ে। কাজী সাহেবের সামনে কবুল কবুল বলা। বিয়েটা কবে? ডেট এখনো পুরোপুরি ফাইনাল হয়নি, তবে শুক্রবারে হবার সম্ভাবনা। এই শুক্রবার? হ্যাঁ, এই শুক্রবার। তোর মা জানে? না, মা জানে না। তোমাকেই প্রথম বললাম। জবেদ আলী সিগারেট হাতে অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি সিগারেট ধরাতে ভুলে গেছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি নিজের ছেলেকে চিনতে পারছেন না। আজ কি বার? আজ মঙ্গলবার। তোর হাতে তো তাহলে একেবারেই সময় নেই। ফরহাদ চুপ করে রইল। জবেদ আলী বললেন, বিয়ে যে করবি, হাতে টাকা পয়সা আছে? অফিস থেকে লোন পাবি? অফিসের কথা ফরহাদ এতক্ষণ ভুলেছিল। বাবার কথায় চট করে মনে হলো আজ রাতেই নান্টু ভাইয়ের কাছে যাওয়া দরকার। রাত অনেক হয়ে গেছে, তাতে কি? নান্টু ভাইয়ের ম্যাচ সারা রাতে খোলা থাকে। হেঁটে যেতে আধ ঘন্টার মতো লাগবে। রিক্সা করেও যাওয়া যায়। হেঁটে যাওয়া ভালো। আফটার ডিনার ওয়াক এ মাইল। জবেদ আলী বললেন, মেয়েটাকে কিছু গয়না টয়না দিতে হবে। সুতা বেছে তো আর বিয়ে করতে পারবি না। তোর মাকে যখন আমি বিয়ে করি, তখন আমার তোর মতোই খারাপ অবস্থা ছিল। তার মধ্যেও তোর মাকে হাতের চুড়ি দিয়েছি, কানের দুল দিয়েছি, টিকলি দিয়েছি, শুধু গলায় কিছু দিতে পারিনি। ওরা গলারটা দিয়েছিল। মুখে বলেছি 3 ভরি সোনার হার। শ্যাকরার দোকানে ওজন দিয়ে দেখি 2 ভরি 2 আনা। কত বড় বদ চিন্তা করে দেখ। যাই হোক, তুই একটা কাজ কর, তোর মার কাছ থেকে গলার হারটা নিয়ে পালিশ টালিশ করিয়ে ওই মেয়েকে দে। ফরহাদ কিছু বলল না। জবেদ আলী বললেন, বিয়ের শাড়ি কিনতে হবে। যাই হোক, শাড়ি নিয়ে তুই চিন্তা করিস না। শাড়ির ব্যবস্থাটা তুই আমার হাতে ছেড়ে দে। শাড়ি তুমি কিনে দেবে? আরে ধুর বেটা, আমি শাড়ি কেনার টাকা কোথায় পাবো? আমার এক ছাত্র মিরপুরে কাতান শাড়ির দোকান দিয়েছে। দোকানের নাম ক্যালকাটা শাড়ি হাউস। একদিন গিয়েছিলাম, খুব যত্ন করেছে। চা, সিঙ্গারা, মিষ্টি খাইয়েছে। ওর দোকান থেকে বাকিতে শাড়ি এনে দেব। আচ্ছা, তোর মার হাতে ক্যাশ টাকা আছে? কত আছে জানি না, তবে আছে। আপাতত তার কাছ থেকে নে। আমি যে তোকে বলেছি সেটা আবার যেন না জানে। ফরহাদ বাবার দিকে তাকিয়ে হাসলো। তার হাতে সিগারেট নিভে গেছে, সেদিকে তার লক্ষ্য নেই। নেভানো সিগারেটটি তিনি টানছেন এবং ধোঁয়া ছাড়ার ভঙ্গি করছেন। তোর মুখ দেখে মনে হচ্ছে খুব দুশ্চিন্তা করছিস। একেবারেই দুশ্চিন্তা করবি না। আল্লাহর হুকুম ছাড়া বিয়ে হয় না। আল্লাহ পাকের হুকুম হয়েছে বলেই বিয়ে হচ্ছে। আল্লাহ পাকের হুকুম যেন ঠিক মতো পালন হয়, সে ব্যবস্থাও উনিই করেন। দেখবি বিয়ের টাকা ঠিকই জোগাড় হবে। ওই যে কথায় আছে না, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, ব্যাপারটা সেরকম। আমি দুশ্চিন্তা করছি না। বাবা শোনো, আমি একটু বেরোবো। তুমি দরজা বন্ধ করে দাও। এত রাতে কোথায় বের হবি? একটা কাজ আছে বাবা, না গেলেই না। রাতে ফিরবো না, কাজেই দরজা খোলার জন্য তোমাকে জেগে থাকতে হবে না। জবেদ আলী চিন্তিত গলায় বললেন, বিয়ে ঠিকঠাক হবার পর রাত বিরাতে বের হতে হয় না, সাবধানে থাকতে হয়। কেন? কেন তা জানি না। পুরানো কালের মানুষরা নিয়ম করে গেছেন। আমার খুব দরকার বাবা,
যেতেই হবে। যেতে হলে যা, তবে সাবধানে যাবে। তোকে তো আসল কথাই জিজ্ঞেস করা হয়নি। বৌমার নাম কি? ডাকনাম আসমানি। মাশাআল্লাহ, সুন্দর নাম। ভালো নাম কি? ভালো নাম জানি না বাবা। জবের আলী বিস্মিত হয়ে বললেন, শুক্রবারে যার সঙ্গে বিয়ে হবে তার ভালো নাম জানিস না? বৌমা যদি এই ঘটনা জানে মনে খুবই কষ্ট পাবে। জানবে না? জানবে না কেন? অবশ্যই জানবে, আমি নিজেই বলে দেব। আমার খুবই রাগ লাগছে। আরেকটা কথা, শুক্রবারে তোর বিয়ে, এই ঘটনা তুই আগে আমাকে বলেছিস, এতেও তোর মা রাগ করবে। আমাকে যে আগে বলেছিস এটা তোর মাকে জানানোর দরকার নেই। পরে তোর মাকে খুব অবাক হওয়ার ভঙ্গি করে আমি ব্যাপারটা বিশ্বাসযোগ্য করব। তোর মা কিছুই বুঝতে পারবে না। ফরহাদ উঠে পড়ল। বাবার সামনে বসে থাকলে তিনি ক্রমাগতই কথা বলতে থাকবেন, শুধু শুধু দেরি হবে। জবেদ আলী বললেন, তোর দাদাজানকেও বিয়ের কথাটা নিজের মুখে বলিস। মুরব্বী মানুষের দোয়া বিয়ের শাদীতে অত্যন্ত দরকার। তোর দাদাজান জেগে আছে, এখনই বলে যা। এত রাতে দাদাজান জেগে আছেন কেন? জানি না, সন্ধ্যা থেকে বিড়বিড় করছে। শরীর খারাপ নাকি? শরীর খারাপ হলে তো ঝিম মেরে থাকবে, বিড়বিড় বিড়বিড় করবে না। শরীর মনে হয় ভালোই। ফরহাদ দাদাজানের ঘরে ঢুকলো। ঘর অন্ধকার। দাদাজানের খাটে মশারি ফেলা। অন্ধকারে দেখা যাচ্ছে তিনি মশারির ভিতর বসে আছেন। দৃশ্যটাই অস্বাভাবিক। হঠাৎ বুকে একটা ছোট্ট ধাক্কা লাগে। ফরহাদ বলল, দাদাজান জেগে আছেন? মেম্বার আলী বললেন, শরীর খারাপ নাকি? শরীরটা আজ ভালো। জেগে আছেন কেন? ঘুম আসছে না? খুব ভুখ লেগেছে, এই জন্য ঘুম আসছে না। রাতে খাননি? সন্ধ্যাবেলা বৌমা সাগু দিয়েছিল। এখন কিছু খেতে ইচ্ছা করছে? কি খাবেন? পোলাও খেতে ইচ্ছে করতেছে। এত রাতে পোলাও কোথায় পাবো দাদাজান? জাহানারা পোলাও পাঠিয়েছে। ও আচ্ছা, আপনি খাবেন? দেব গরম করে? দে, পেট খারাপ করবে না তো আবার? মেম্বার আলী হতাশ গলায় বললেন, খুব ভুক লাগছে রে বেটা, পিরিচি করে সামান্য এনে দে, খাই। কিছু হবে না। আচ্ছা, আমি নিয়ে আসি। আমি তোর জন্য জেগে বসেছিলাম। আর কেউ খেতে দিক না দিক, তুই যে দিবি এটা আমি জানি। ফরহাদ পোলাও গরম করলো, লেবু কাটলো, কাঁচামরিচ নিল। ঘরে আমের আচার ছিল, প্লেটের কোনায় সামান্য আচারও নিল। বুড়ো যখন কুপথ্য করবে ভালো মতোই করুক। সাগু খেলেও পেট খারাপ, পোলাও খেলেও পেট খারাপ, ভালো জিনিস খেয়ে পেটটা খারাপ করুক। খাবার সাজিয়ে ঘরে ঢুকে ফরহাদ দেখলো দাদাজান বিছানায় শুয়ে ঘুমোচ্ছেন। গাঢ় ঘুম। অনেক চেষ্টা করেও সেই ঘুম সে ভাঙাতে পারল না। এমনিতেই অনেক রাত হয়েছে, আর দেরি করা ঠিক হবে না। ফরহাদ বাতি নিভিয়ে দিল। আজ নান্টু ভাইয়ের কাছে না গিয়ে সকালে গেলে কেমন হয়? শরীর দুর্বল লাগছে। শেষ পর্যন্ত সে যাওয়াই ঠিক করলো। তার মন বলছে, যে উদ্বেগের ভেতর সে আছে, নান্টু ভাইয়ের সঙ্গে দেখা হলে সেটা অনেকটাই কমবে। বাগানে নেমেই ফরহাদ দেখলো গেটের কাছে গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে নামছে মঞ্জু। মঞ্জুর হাতে সিগারেট। বড় ভাইকে দেখে সে সিগারেট ফেলে দিল। হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি কি বেরোচ্ছ? এত রাতে? জরুরি একটা কাজ পড়ে গেছে, যেতেই হবে। কোথায় যাবে? আগামা ছিলেন। এক কাজ করো, গাড়ি নিয়ে যাও। কার গাড়ি? ভাড়া গাড়ি। সারাদিনের জন্য ভাড়া করেছিলাম। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে নামিয়ে দিয়ে যাবে। তাহলে তো ভালোই হয়। ফরহাদ মঞ্জুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণ আছে। মঞ্জু খুব স্বাভাবিক অবস্থায় নেই। সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না, সামান্য টলছে। মঞ্জুর মুখ ভর্তি জর্দা দেয়া পান। জর্দার কড়া গন্ধ মদের গন্ধ ঢাকতে পারছে না। মঞ্জু কি একা একা বাসায় ঢুকতে পারবে?
গেটের কাছে হুমড়ি খেয়ে পড়ে যাবে না তো? সবচেয়ে ভালো হয় তাকে ধরে বাসায় নিয়ে যাওয়া। সেটাও ঠিক হবে না, মঞ্জু লজ্জা পাবে। মানুষকে লজ্জা দিয়ে লাভ কি? একটা কাজ করলে কেমন হয়, গাড়ি যখন আছে তখন ড্রাইভারকে বললে হয় না, আগাম লেনে যাব না, আমাকে ওয়েলিতে নামিয়ে দিয়ে চলে যান। রাত খুব বেশি হয়নি, তাছাড়া ওই বাড়িতে আজ উৎসব। উৎসবের বাড়ির লোকজন নিশ্চয়ই অনেক রাত পর্যন্ত জাগবে। একটাই সমস্যা, জাহানারা নানান ধরনের আহ্লাদি করবে। এটা খাও, ওটা খাও। ও মা, এত রোগা হয়েছে কেন? চোখের নিচে কালি কেন? সহজ স্বাভাবিক মেয়েরা বিয়ের পর ন্যাকা ধরনের হয়ে যায়। বাপের বাড়ির কাউকে পেলে নানান ধরনের ন্যাকামি করে। যাকে নিয়ে ন্যাকামি করা হচ্ছে তার কাছে যে ব্যাপারটা অসহ্য লাগছে তা বুঝতেই পারে না। শেষবার যখন ফরহাদ গিয়েছিল, জাহানারা ধরা গলায় বলল, ভাইয়া, আমি তোমার বোন না। 6 মাস পরে তুমি আমাকে দেখতে এলে, কেন এসেছো? না, তুমি বসতে পারবে না, তুমি চলে যাও। বলতে বলতে কেঁদে কেটে বিশ্রী অবস্থা। ফরহাদের ধারণা জাহানারার ন্যাকামি বয়সের সঙ্গে সঙ্গে বাড়ছে। ফরহাদ ড্রাইভারকে বলল, ড্রাইভার সাহেব, আমাকে আগাম লেনে নামাতে হবে না, ওয়ারিতে নামিয়ে দিন। ড্রাইভার মুখ বিরক্ত করে বলল, আগে কইবেন না? আগে না বলাটা খুবই অন্যায় হয়েছে, ক্ষমা করে দিন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। জাহানারার বাড়িতে যাবার সিদ্ধান্ত ভুল হয়েছে। ফরহাদের মন বলছে সে বাড়িতে ঢুকবে এবং শুরু হবে বৃষ্টি। জাহানারা শুরু করবে ন্যাকামি। না ভাইয়া, তুমি যেতে পারবে না। বৃষ্টির মধ্যে যদি তুমি যাও, আমি কিন্তু ভয়ঙ্কর কিছু করে বসবো। তুমি আজ কতদিন পরে এ বাড়িতে এসেছো ভেবে দেখো। বৃষ্টি নামলো না, কিন্তু জাহানারা ভাইকে দেখে ন্যাকামের চূড়ান্ত করলো। কিছু মুখে না দিয়ে সে ফরহাদকে যেতে দেবে না। সেই কিছু মানে পোলাও, মুরগির রোস্ট। খাবার কম পড়েছিল, তাই নতুন করে রান্না করা হয়েছে। নতুন রান্না মুখে দিতেই হবে। ফরহাদ যদি না খায়, সেও খাবে না। দুপুরেও সে ঝামেলার জন্য খেতে পারেনি। ফরহাদ বিরক্ত মুখে বলল, কেন এত যন্ত্রণা করছিস? জাহানারা বলল, ভাইয়া, তোমার দুর্ভাগ্য যে তোমার একটা বোন আছে। বোন যখন আছে সে তো যন্ত্রণা করবেই। বোনকে তো আর ফেলে দিতে পারবে না, নাকি ফেলে দেবে? ফরহাদকে ভরা পেটে আবারও খেতে বসতে হলো। খাবার নিয়ে এলো জাহানারার ননদ রানী। ফরহাদ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলো রানী মেয়েটা তাকে দেখে লজ্জায় মরে যাচ্ছে। এই মেয়েকে সে অনেকবার দেখেছে, কিন্তু এত লজ্জা পেতে কখনো দেখেনি। আজও তো লজ্জা পাচ্ছে কেন? ভাইয়া, আমার ননদ রানীকে চিনতে পারছো? হ্যাঁ। দেখেছো কি সুন্দর মেয়ে? সুন্দর না ভাইয়া? ফরহাদ বলল, অবশ্যই সুন্দর। জাহানারা হাসছে। ফরহাদ তার হাসির কারণ ধরতে না পেরে অবাক হয়ে তাকালো। রানীর হাতে পোলাওয়ের ডিশ, সে ডিশ নামিয়ে প্রায় দৌড়ে পালিয়ে গেল। ফরহাদ বলল, ব্যাপার কি রে? জাহানারা হাসতে হাসতে বলল, ব্যাপার আবার কি? ব্যাপার কিছু না। মা তোমাকে কিছু বলেনি? না। মায়ের সঙ্গে দেখা হয়নি? না, মা ঘুমোচ্ছিলেন। ভাইয়া, তুমি হাত গুটিয়ে বসে আছো কেন? না বললে হবে না, তোমাকে আরেকবার পোলাও নিতে হবে। রানীর আক্কেলটা কেমন? তোমাকে একবার পোলাও দিয়ে চলে গেল। সে কি চায় আমার ভাই খালে পড়ুক? দাঁড়াও, ওকে নিয়ে আসছি। ওকে আমার দরকার কি? দরকার আছে। আমি বিনা দরকারে কোনো কাজ করি না। জাহানারা গর্বিত ভঙ্গিতে চলে যাচ্ছে। ফরহাদের মেজাজ খুবই খারাপ। আংটি নিয়ে আসা ঠিক হয়নি। মা সোনার চেন দিয়েছেন, এই খবরটা আগে জানতে পারলে সে আসতো না। আশাটা ভুল হয়েছে। নান্টু ভাইয়ের ভালো নাম আব্দুল কাদের জিলানী, বড় পীর সাহেবের নামে নাম। এই নাম সকলের সহ্য হয় না। আকিকার পর থেকে শুরু হলো অসুখ বিসুখ। হাম সারলে টাইফয়েড, টাইফয়েড সারলে হোপিং কফ, হোপিং কফ গেল তো শুরু হলো খুসখুসে জ্বর। বাচ্চাদের থাকবে মাথা ভর্তি চুল। 2 বছর বয়সে ছেলের মাথার সব চুল উঠে গেল। জিন ভূতের আছর হতে পারে,
এই মনে করে মাওলানা ডাকিয়ে আনা হলো। মাওলানা বললেন, জিন ভূত কিছু না, নামের আছর পড়েছে। বড় পীর সাহেবের নামে নাম রাখাই ভুল হয়েছে, আব্দুল কাদের নাম রাখলেই হতো। নামের শেষে জিরানি যুক্ত হওয়াতে বিপদ শুরু হয়েছে। নান্টুর বাবা বললেন, আরেকটা আকিকা করে নাম বদলাবো? মাওলানা বললেন, সেটাও ঠিক হবে না। যা করতে হবে তা হচ্ছে, ভালো নামে কখনো ডাকা যাবে না, ভুলেও না। ভালো নাম কাউকে জানানোও যাবে না, সব কাজ সারতে হবে ডাকনামে। সেই থেকে নান্টু। ম্যাট্রিক সার্টিফিকেটেও নান্টু, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, বিএসসি ডিগ্রি, সব জায়গায় নান্টু। ভালো নাম মুখে না নেওয়ার কিছু উপকারিতা পাওয়া যাচ্ছে। শরীর তার এখন খুবই ভালো। রোদ বৃষ্টি ঝড় বাদল কিছুতেই তাকে কাবু করতে পারে না। তবে আজ নান্টু সাহেব সামান্য কাবু। প্রচন্ড মাথা ধরেছে। মাথা ধরার চিকিৎসা হচ্ছে, মডার্ন সেলুনের নাপিতকে ধরে আনা হয়েছে। সে রাত 11টা থেকে মাথা বানাচ্ছে, ঘন্টা হিসেবে চুক্তি, ঘন্টায় 25 টাকা। নাপিত আধ ঘন্টা ননস্টপ মাথা বানিয়ে 50 টাকা কামিয়ে ফেলেছে। কিন্তু মাথা ধরার 19-20 হচ্ছে না, বরং মাথা ধরা আরো বেড়েছে। নান্টুর ধারণা, মাথার ভেতরের সূক্ষ্ম কোনো নাট বল্টু আলগা হয়ে গেছে। দেয়ালে মাথা ঠুকে কায়দা মতো ধাক্কা দিতে পারলে নান্টুর ওই বল্টু জায়গা মতো ফিটিং হয়ে যেত। সাহসী করছে না। অনেক আগে একবার সে এই পদ্ধতি ব্যবহার করে মাথা ফাটিয়ে ফেলেছিল। রীতিমতো রক্তারক্তি। ডাক্তারের কাছে পর্যন্ত যেতে হয়েছে। ডাক্তার সাহেব সব শুনে বললেন, যা করেছেন করেছেন, ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করবেন না। অন্ধ হয়ে যাবে, বুঝেছেন? অন্ধ। মাথা ধরা কোনো রোগ না, নানান সমস্যায় মাথা ধরে। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। সেই সমস্যার চিকিৎসা করতে হবে, দেয়ালে মাথা ঠুকাঠুকি না। আপনার সমস্যা কি? নান্টু দাঁত বের করে হেসে ফেলে বলছে, স্যার, আমার কোনো সমস্যা নেই। শারীরিক মানসিক কোনো সমস্যাই নেই। একটাই সমস্যা, মাথা ধরা। তার কথা ঠিক না। নান্টুর বড় ধরনের সমস্যা আছে। সমস্যা এরকম যে তা বলে কারো সঙ্গে আলাপ করা সম্ভব নয়। ডাক্তার সাহেবকে সে নিশ্চয়ই বলতে পারে না, স্যার, আমার স্ত্রীর সঙ্গে আমার একটা সমস্যা চলছে। সে আমার সঙ্গে থাকে না, তার বাবার বাসায় থাকে। আমার একটা 5 বছরের ছেলে আছে, তার নাম অর্ণব। সেও মায়ের সঙ্গেই থাকে। ছেলেটার জন্য যখন খুবই মন কাঁদে, তখনই মাথা ধরে যায়। মাথা ধরার এই হলো রহস্য। আজ অর্ণবের বাবার কাছে এসে থাকার কথা ছিল। বিকালে চলে আসবে, রাতে থাকবে। সকালে অর্ণবকে মার কাছে পৌঁছে দিয়ে নান্টু চলে যাবে অফিসে। অর্ণব প্রায় বৃহস্পতিবারে রাতে এসে বাবার সঙ্গে থাকে। শুক্র শনি স্কুল বন্ধ। এখন সোমবারের ছুটি চলছে, গ্রীষ্মকালীন ছুটি। সে যে কোনো সময় আসতে পারে। ছুটি ছাটার সময় বাবার সঙ্গে বেশি সময় কাটাবে, এটাই তো যুক্তিযুক্ত। নান্টু বিকালে ছেলেকে আনতে গেল। শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে, খালি হাতে তো যাওয়া যায় না। মাতৃভাণ্ডারের রসমালাই শর্মিলার খুবই প্রিয়। 1 কেজি রসমালাইয়ের একটা হাঁড়ি নিয়ে গেল। শর্মিলা রসমালাইয়ের হাঁড়িতে হাত দিয়ে শুকনো গলায় বলল, অর্ণব আজ যেতে পারবে না। নান্টু হতভম্ব গলায় বলল, কেন? সে তার ছোট মামার সঙ্গে ময়মনসিংহ গিয়েছে। নান্টু বলল, কেন? শর্মিলা বিরক্ত গলায় বলল, মামার সঙ্গে বেড়াতে গিয়েছে, এর আবার কেন কি? সকাল থেকে সে নাচানাচি করছে মামার সঙ্গে ময়মনসিংহ যাবে। এই কথাতেই নান্টুর মাথা ধরল। অর্ণব জানে আজ সে বাবার সঙ্গে থাকবে, তারপরে সকাল থেকে মামার সঙ্গে নাচানাচি করবে কেন? সে নাচ শিখলো কবে? তাছাড়া ময়মনসিংহে আছেটা কি? শর্মিলা বলল, তুমি কি চা খাবে? নান্টুর চা খেতে ইচ্ছে করছে না, তবুও সে হ্যাঁসূচক মাথা নাড়ল। খাবার অজুহাতে কিছুক্ষণ শর্মিলার সামনাসামনি বসে থাকা যায়। বাপের বাড়িতে থাকতে শুরু করার পর থেকে যত দিন যাচ্ছে শর্মিলা তত সুন্দর হচ্ছে। কে বলবে তার 5 বছর বয়সী একটা ছেলে আছে? মনে হয় ক্লাস 8-9-এ পড়া কোনো কিশোরী।
প্রাইভেট টিচারের